আসলে মেয়ের জামাই আমার প্রতি দুর্বল। সে আমাকে চায়। আমি তার দৃষ্টি দেখে, তার চোখ দেখে খুব সুন্দরভাবে বুঝতে পারি। আসলে তার এই বয়সটা আমি অনেক আগেই পার করে এসেছি, তো এই জন্য আমি খুব বুঝি। আসলে আমার মেয়ের জামাই, সে আমার মেয়েকে যতটা না ভালোবাসে তার চাইতে বেশি আমাকে ভালোবাসে। আর বাংলাদেশ এবং ইন্ডিয়া, আপনি পৃথিবীর যে কোনো দেশের কথা বলেন, আসলে বউয়ের চাইতে শাশুড়ির প্রতি একটু দরদ আছে বা একটু ভালোবাসে, এরকম অনেক জামাই কিন্তু আছে। বা এরকম অসংখ্য পুরুষ কিন্তু আছে যে তারা আসলে বউয়ের চাইতে তাদের শাশুড়ির দিকেই নজরটা বেশি দেয়া। কারণ অনেক শাশুড়ি আছে দেখা যাচ্ছে ইয়ং, হ্যাঁ, শাশুড়ির আসলে শরীরে মাংস বেশি বা একটু সুন্দর লাগে দেখতে। তো এরকম অসংখ্য অসংখ্য জামাই আছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা শাশুড়িকে পছন্দ করো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আশা করি অনেক বেশি ভালো আছো। কি বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমার জীবনের ঘটে যাওয়া নতুন একটি গল্প নিয়ে আসলাম। হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটেছে আমার সঙ্গে। আজকে তোমরা তো চেয়েছিলে, যে অনেকেই কমেন্ট করেছিলে যে আসলে জামাই শাশুড়ির প্রথম পার্টটা তোমাদের জন্য নিয়ে আসছিলাম। তখন তোমরা অনেকেই কিন্তু এই পার্টটা অনেক বেশি পছন্দ করেছিলে। তোমরা আমাকে বলেছিলে দ্বিতীয় পার্টটা যেন আমি নিয়ে আসি। তাই আমি তোমাদের কথামতো আমি দ্বিতীয় পার্টটাও নিয়ে এসেছি। আচ্ছা, আমার নাম হচ্ছে রূপালী আর আমার মেয়ের নাম হচ্ছে সোনালী। এটা তো তোমরা সবাই জানো। আমার মেয়ের জামাই, সে কিন্তু একটু ভদ্র, ইনোসেন্ট, এরকম একটা মানুষ। তো আসলে আমি ইদানিং লক্ষ্য করছি, আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, তো এদিকে বাড়িতে আমি একা একাই থাকি। আসলে বলতে গেলে আমার অভ্যস্ত হয়ে গেছে, একা একা থাকতে থাকতে না এখন আমার অভ্যাস হয়ে গেছে। আসলে প্রবাসের যারা স্ত্রী আছে তারা আসলে জানে যে আসলে একা থাকা কতটা কঠিন বা কতটা কষ্টকর। আসলে একা কিন্তু একটা মানুষ বাঁচতে পারে না। তাদের কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু তারপরেও কোনো কিছু করার নেই। আমাকে যে একাই বাঁচতে হবে, একা একাই থাকতে হবে। কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। তো বন্ধুরা, আমার মেয়ের জামাই ঠিক আছে। ও আসলে ইদানিং আমার দিকে খুব বেশি লক্ষ্য করছে। খুব বেশি বলতে সে আমার জন্য একেবারে পাগল। আমি গোসলে গেলে সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আমি রান্নাঘরে গেলে সেখানে তো আসলে রান্নাঘরে অনেক গরম, আপনারা তো বোঝেন, তাই না? রান্নাঘরে মেয়েরা কিন্তু কাপড় চোপড় খুব একটা বেশি ভারী কাপড় চোপড় পরে না। খুব হালকা পাতলা সুতির কাপড় চোপড় পরে। আর এই কাপড় চোপড়ে কিন্তু সমস্ত কিছুই দেখা যায়। আর এই সুযোগটাই নিয়েছে আমার মেয়ের জামাই। সে আমার দিকে মাঝে মধ্যেই তাকিয়ে থাকত। তো ইদানিং আমার বাড়িতে বেড়াতে এসেছে মেয়ে এবং মেয়ের জামাই। আর মেয়ে বাড়িতে আসলে কি হয়? আসলে তার পুরনো যে সমস্ত স্কুল বা কলেজের বান্ধবীরা থাকে বা তাদের চাচাতো, মামাতো বোন থাকে, তাদের সঙ্গে চলে যায় আড্ডা মারতে বা একটু বেড়াতে ঘুরতে। আর ঠিক এই সময়টাই কাজে লাগায় আমার মেয়ের জামাইটা। সে একদিন রাতে আমার কাছে এসে আমাকে আমার চুলে ধরতেছে, আমার শরীরে ধরতেছে এবং আমাকে কানে কানে ফিসফিস করে বলতেছে, কি যেন বলতেছে। তখন আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে বসলাম। দেখি এ মনিরুল, আমার জামাই মনিরুল। তখন আমি মনিরুলকে বললাম, কি ব্যাপার মনিরুল, তুমি এত রাতে এখানে? তোমার বউ কি ঘুমাচ্ছে না? সে বলতেছে, আরে শাশুড়ি মা, আপনি এত সুন্দর একটা মানুষ, এত স্বাস্থ্যবান, আর আপনাকে দেখলে তো মনে হয় আল্লাহ নিজে হাতে আপনাকে সৃষ্টি করেছে। আর আপনি ওইরকম একটা মেয়েকে আমাকে ধরিয়ে দিলেন যে একেবারেই রোমান্টিক না, একটু কেমন যেন। আসলে আপনার মেয়ে মুড বলতে কোনো কিছু নেই। ও আমাকে একটু ভালোভাবে বোঝেও না। আসলে আমার তো পছন্দ আপনাকে শাশুড়ি মা, সেই কবে থেকে বিয়ের আগে থেকে আমি আমার জামাইকে বললাম, জামাই, এইটা তুমি কি বলছো? এইটা কোনো কথা রে বাবা। আরে আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের সমতুল্য। তুমি কি আমার সঙ্গে এইটা বলতে পারো? সে আমাকে বলতেছে, আপনি আমার মায়ের সমতুল্য হতে পারেন, কিন্তু আপনার বয়স ওরকম একটা বোঝা যায় না। আর আপনাকে দেখতে ভারী মিষ্টি লাগে। আর এরকম আপনার মতো মানুষ তো খুঁজে পাওয়া যায় না। আরে আপনাকে দেখলে যে কোনো পুরুষেরই অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। শাশুড়ি মা, আমি এত কিছু বুঝতে চাই না। আমি এত কিছু জানতে চাই না।
দেখেন না আপনি এভাবে আর কতদিন একা একা থাকবেন? দুদিনের দুনিয়া, মরে গেলেও তো সব শেষ। আর তাছাড়া শ্বশুর আব্বাও তো বিদেশে থাকে। এভাবে আর কতদিন একা একা নিজের জীবনটা নষ্ট করে দিবেন বলেন তো? আর আমি আপনার জামাই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমাকে আপনি ভরসা করতে পারেন। আমি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আপনাকে আমি কথা দিলাম, আপনাকে আমি শান্তি দিব, তৃপ্তি দিব, মজা দিব। আপনার যেভাবে ভালো লাগে আমি আপনাকে সেভাবেই দিব। আপনার কথা মতো আমি সেভাবেই চলব। আপনার উপরে আমি কোনো কিছু বলবো না। মানে আমার জামাই আমার সঙ্গে এমনভাবে কথাগুলো বলতেছে, মনে হচ্ছে ও আমার নিজের মেয়ের জামাই না, আমার জামাই। আমাকে এতটা গাইড করছে, আমার এতটা খেয়াল রাখছে। সত্যি তো, আজকাল তো এরকম মানুষ খুব একটা বেশি খুঁজে পাওয়া যায় না। এরকম ভালোবাসা দেখাচ্ছে। ছেলেটা কিন্তু অসাধারণ। আমি ওর কথার প্রেমে, ওর ভালোবাসার প্রেমে সবকিছু বলতে গেলে তো বন্ধুরা, আমি মনিরুলকে আর কোনো কিছু না ভেবে আমি ওকে বললাম, দেখো মনিরুল, এত রাতে তোমার আমার রুমে আসাটা ঠিক হয় নাই। যাও, রুমে যাও। সোনালি যে কোনো সময় ঘুম থেকে উঠে যেতে পারে। আর ও উঠে যখন দেখবে ওর পাশে তুমি নেই, তখন কিন্তু ও সন্দেহ করতে পারে। তুমি তাড়াতাড়ি ওর রুমে যাও। আর এভাবে রাত বিরাতে আমার রুমে তুমি আসবে না। দেখো, আমার একটা প্রাইভেসি আছে কি? এই কথা বলে আমি ওকে ওর রুমে পাঠিয়ে দিলাম। পরের দিন সকালবেলা আমার মেয়ে ওর বান্ধবীদের সঙ্গে একটু মনে হয় কোথাও গেছে, ঠিক আছে। ওদের এক বান্ধবীর আবার জন্মদিন। তো আমি বললাম জামাইকে সঙ্গে করে নিয়ে যেতে, কুত্তো সোনালি বলতেছে, না, যেহেতু ওরা ৪-৫ জন বান্ধবী মিলে একসঙ্গে যাবে, তো সেখানে মনিরুলকে আসলে নিয়ে যাওয়াটা তাদের হচ্ছে না। কারণ তারা বান্ধবী যাবে, তো এজন্য সেখানে আর কোনো পুরুষ মানুষ নিতে চাচ্ছে না। এজন্য মনিরুল বাসায় থাকবে। তো মনিরুল সকালবেলা 10টার সময়। আমি আসলে রুটি বানাচ্ছিলাম, তখন নাস্তা বানাচ্ছিলাম। মনিরুল সকালবেলা 10টার সময় আমাকে রান্নাঘরে এসেই আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরল। কোনো কিছু না বলে সে আমাকে পেছন থেকে এসেই জড়িয়ে ধরল এবং আমাকে জড়িয়ে ধরে বলতেছে, কি মাই ডার্লিং, কেমন আছো? কালকে রাতে তো আমাকে খুব গান দিলে। হ্যাঁ ডার্লিং, দেখেছ? তোমার মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে। সে আমাকে একটুও ভালোবাসে না। সে আমাকে বুঝার চেষ্টা করে না। আমি মনিরুলকে বোঝানোর চেষ্টা করলাম, আরে অল্প বয়সের জামাই, দেখবে সব ঠিক হয়ে গেছে। সে আমাকে বলতেছে, শাশুড়ি মা, আপনার শরীর এত গরম কেন? আপনি তো একদম হট হয়ে আছেন। বুঝেছি, শ্বশুর আব্বা নেই তো এই জন্য আপনি এত বেশি হট হয়ে আছেন। সমস্যা নেই, আমি কিন্তু কুলিং, আমি আপনাকে ঠান্ডা করে দিব। আমি তাকে বললাম, দূর জামাই, এসব বাদ দাও তো। আমি রান্নাঘরে আছি, আগুনে নাস্তা বানাচ্ছি। তে শরীর কি ঠান্ডা থাকবে নাকি গরম থাকবে? হ্যাঁ, কিন্তু সে আমাকে দুষ্টুমির ছলে আমাকে বলতেছে, না শাশুড়ি মা, আপনি যতই আগুন পানির নিচে থাকুন না কেন, আপনি কিন্তু একদম আগুন। এইটা কিন্তু মানতেই হবে। আমি বললাম, জামাই, তুমি যে কি বল না বাবা। তোমার মতো এরকম চেন্ডা মন বয়স আমার নেই বাবা। সে আমাকে বলতেছে, শাশুড়ি মা, একটা সুযোগ আমাকে দেন না। আপনার পেছনে কতদিন যাবত আমি পড়ে আছি। আরে আপনি যদি আপনার নিজের মেয়ের জামাইকেই বিশ্বাস না করতে পারেন, তাহলে আর কাকে বিশ্বাস করবেন? আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখব। আমি শ্বশুর আব্বা বা কাউকেই আপনার মেয়েকেও বুঝতে দিব না। আপনি আমাকে যেভাবে বলবেন আমি তো আপনাকে সেভাবেই দিব। আপনার কথা মতো চলব। তারপর আমি ভেবে দেখলাম, সত্যিই তো, জামাই তো দেখতে অনেক লম্বা, হ্যান্ডসাম, এরকম একটা ছেলে। তো আমি মনে মনে খুঁজছিলাম আসলে আমার হাসব্যান্ড সে তো সৌদি আরবের একজন প্রবাসী মানুষ। 5 বছর পর একবার আসে 3 মাসের জন্য। আর 5 বছর অনেক সময়, আসলে এতদিন অপেক্ষা করা যায় নাকি? আর তাছাড়া প্রবাসীর বুড়া কি যে জ্বালা, তাদের কি যে কষ্ট। আসলে রাত হলে প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী জানে যে তাদের বুকে কতটা জ্বালা, কতটা কষ্ট। ভাই, আপনার যত টাকা পয়সা থাকুক, আপনি কিন্তু একা পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনার একজন পার্টনার না হলে, আপনার একজন বিশ্বস্ত সাথী না হলে বা বিশ্বস্ত একজন লাইফ পার্টনার না থাকলে না, আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। তো আসলে আমি একজন ছেলে খুঁজতেছিলাম যে 20 বছর থেকে 30 বছর, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিলাম না। আর এই বয়সে এসে কার কাছেই বা বলবো।
কারণ দেখা যাচ্ছে এখনকার চেংড়া পোলাপানরা একটু দুষ্টু প্রকৃতির হয়। মোবাইল আছে হাতে, কোনো সময় ভিডিও বা ছবি ধারণ করে, কখন আবার ব্ল্যাকমেল করে। দেখা যায় জামাই থাকে বিদেশে, আবার বলতে পারে যে এই মুহূর্তে 1 লাখ টাকা না দিলে আমি আপনার হাসব্যান্ডের কাছে সবকিছু বলে দেব, পাচার করে দেব। হ্যাঁ, এরকম হয়, কিন্তু অনেক ছেলে মেয়ে আছে কিন্তু এরকম করে। তো দেখা যায় এই জন্য আসলে ভয়ে কারো কাছে বলতে পারি না। আমি তো একজন হাউসওয়াইফ, সারাক্ষণ মনে করেন যে বাসার ভিতরে থাকি, ওরকম বাইরের মানুষের সঙ্গে আমার চলাফেরা হয় না, কারো কাছে মনের কথাগুলো বলতেও পারি না। তো এমনি আমাকে যারা আসলে দেখে সবাই আমাকে পছন্দ করে, কারণ আমি তো দেখতে শুনতে ভালো, বেশ মিষ্টি। এই মানে যে পুরুষ দেখে তাদের চোখ কিন্তু আমার দিকে আটকাবে। তো তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি চিন্তা করলাম না আসলে সোনালির বাবা কবে বিদেশ থেকে আসবে, আর এতদিন এই নিজের জীবনটাকে কতদিন বা আটকে রাখব। এভাবে তো একটা মানুষের জীবন হতে পারে না, কারণ এভাবে তো আসলে জীবন হয় না। 5 বছর পরে আসবে 3 মাসের জন্য, এই 3 মাসে আমার কি হবে? তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমার মেয়ের জামাই আর আমাকে সে পছন্দ করে, সে নিজে থেকে আমাকে বলছে, আমার পিছন পিছন ঘুরঘুর করছে, না তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আর যেহেতু বলছে তার শ্বশুরের কাছে, মেয়ের কাছেও বলবে না। আচ্ছা, একটা সুযোগ দিয়ে দেখি সে কেমন পারফরম্যান্স করে, বা সে কেমন সময়টা কাজে লাগায়। তখন আমি জামাইকে বললাম, ঠিক আছে জামাই, তোমাকে একটা সুযোগ দিতে পারি। তবে তোমাকে যদি আমি একটা সুযোগ দিই, তুমি কি করবে আমার সঙ্গে? আগে শুনি। সে আমাকে বলছে, শাশুড়ি আম্মা, আপনার অনুমতি ছাড়া আমি কোনো কিছু করব না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনাকে আমি এত ভালোবাসা দিব, এই ভালোবাসা দিয়ে আপনাকে আমি পৃথিবীর একদম স্বর্গে পাঠিয়ে দেব। আপনি শুধু তখন আমার পিছনে ঘুরবেন আর শুধু বলবেন, মনিরুল জামাই, এই তো এইভাবে বাবা, তুমি এইভাবে কাজ চালিয়ে যাও, আমাকে আরও বেশি করে ভালোবাসা। আপনি তখন আমাকে ভালো ভালো রান্না করে তাকে খাওয়াবেন। আরে শাশুড়ি মা, আপনি হতে পারেন আমার শাশুড়ি, কিন্তু আমি আপনাকে কখনোই শাশুড়ির চোখে দেখি না। আরে আপনার মেয়েকে আমি যতটুকু ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আর তাছাড়া আপনার মতো একজন সুন্দরী মেয়েকে কেন ভালোবাসব? আমার শ্বশুর একজন প্রবাসী মানুষ, বিদেশি মানুষ। আসলে আমার অনেক কষ্ট হয়। আপনার মতো এরকম একজন সুন্দরী মানুষ একা একা থাকেন, কতটা কষ্ট করেন আপনি। আসলে পেটের দায়িত্ব মানুষকে কত কিছু করতে হয়। শাশুড়ি আম্মা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন কি? তখন আমি ভেবে দেখলাম, না, আমার মেয়ের জামাই আমাকে এত করে বলছে, ওকে একটা সুযোগ দিয়ে দেখি কেমন করে। আর তাছাড়া আমার মেয়েও আমাকে অনেক দিন বলেছে, মেয়ে আমাকে বান্ধবীর মতোই দেখে। তো আমাকে অনেক দিন মেয়ে বলছে যে আসলে আম্মা, আপনার জামাই আসলে আমাকে এত জোরে জোরে দেয় বা এত জোরে ভালোবাসা দেয়, আমি আসলে নিতে পারি না, অনেক কষ্ট হয়। তাছাড়া আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি অল্প বয়সে, তো ওর আসলে এখনো একটু ওইরকম বোঝে না। সে বোঝে না, ঠিক আছে। তো জামাই যেহেতু ইয়ং বয়সের বা একটু ভালোই জানে, জামাইকে একটা সুযোগ দেওয়ার দরকার। তখন আমি জামাইকে বললাম, জামাই, তুমি কেমন পারফরম্যান্স করতে পারো, আজকে দেখে নেব, ঠিক আছে? শাশুড়ির পিছনে তো খুব ঘুরছ, আজকে দেখ জামাই কত পারো তুমি। যদি না পারো তখন কিন্তু তোমার খবর আছে। এই মুখ নিয়ে তুমি আমার সামনে আর আসবে না, ঠিক আছে? কুশে আমাকে বলছে, আরে শাশুড়ি আম্মা, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। আজকে রাতেই আপনার সবকিছু আমি একদম বুঝিয়ে দিব। আজকের পর থেকে আপনার মুখে শুধু আমার নামই থাকবে গো। আমিও জামাইকে বললাম, আচ্ছা তাই নাকি? তুমি এত বড় মাপের খেলোয়াড়। তোমার শ্বশুরই আমার কাছে কিন্তু হার বুঝেছ? সে আমাকে বলছে, আরে শ্বশুর তো বিদেশে। কে? বিদেশে থেকে ওয়াশরুমে গিয়ে গিটার বাজিয়ে আপনার কথা মনে করে সবকিছু শেষ করে ফেলেছে। আপনি আমাকে শ্বশুরের সঙ্গে তুলনা দেবেন না? গিয়ে আমি জামাইকে বললাম, ও আচ্ছা তাই নাকি? তুমি এত বড় মাপের খেলোয়াড়। আচ্ছা ঠিক আছে, দেখ রাতেই দেখা হবে তোমার সঙ্গে কি। তখন জামাইকে নাস্তা দিয়ে আমি চলে গেলাম আমার রুমে। গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আবার দুপুরের জন্য খাবারদাবার বানিয়ে রাতে ডিনার করলাম। তো রাতে ডিনারে 10টার সময় আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে ওর বান্ধবীরা সবাই নাকি একটু পিকনিকে গেছে। ওরা অনেকদিন ওকে পেতে, অনেকদিন পরে আজকে নাকি ওকে ছাড়বে না।
কালকে সকালে আসবে। আমি মেয়েকে বললাম, ঠিক আছে, তুমি অনেক দিন পরে বাসায় এসেছ। এসে যখন বান্ধবীদের কাছে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আরও 2-1টা দিন থেকে আসো। আমি তাকে এই কথা বললাম। তো মেয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে ভালো থেকো। আর মনিরুলের খেয়াল রেখো। এই কথা বলে আমার মেয়ে ফোনটা রেখে দিল। তারপর মনিরুল আমাকে বলছে, আম্মু তাহলে তো ভালোই হলো, আপনার মেয়েও আসবে না, আমরা এই 2টো দিন একটু রিল্যাক্স করে থাকতে পারব। আমি বললাম, ঠিক আছে, এটা তোমার একটা স্বপ্ন ছিল, তোমার জন্যই ভালো হলো, দেখি তুমি কেমন কাজে লাগাতে পারো। রাত যখন 10টা, মনিরুল ঠিক তখন আমার কাছে। ও আমার জন্য একটা লাল শাড়ি নিয়ে আসছে, সঙ্গে একটা বেগুনি কালারের একটা ব্রাউ নিয়ে আসছে, আবার একটা লেডিস পারফিউম নিয়ে আসছে। এটা দিয়ে আমাকে বলতেছে, শাশুড়ি মা, আমার সঙ্গে আজকে এটা পরবেন এবং এই পারফিউমটা দিবেন। এই ফিল্মটা আমার খুব ভালো লাগে। আর তাছাড়া আজকে আপনার সঙ্গে আমার অন্যরকম একটা রাত হবে। আমি আজকের রাতটা একটা স্মৃতি হিসেবে রাখতে চাই। মেয়ের জামাইয়ের মুখে এই কথা শুনে আর এই কান দেখে আমি তো রীতিমতো অবাক। যে জামাই যেমনই হোক, একটু গোমডা মুখের জামাইটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু রোমান্টিক আছে না, এরকম একটা জামাই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তখন আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে, আমি পরছি। ওর সামনে সেই শাড়িটা পরে, ব্রাউটা পরে, পারফিউমটা দিয়ে আমি বসে আছি। জামাই আমাকে বলছে, উফ শাশুড়ি মা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন 20 বছরের এক তরুণী। আরে আপনাকে তো এখন বিয়ে দেওয়া যাবে। আবার মনে হচ্ছে আপনাকে আমি বিয়ে করতে চাই। আমার শাশুড়ি মা, আপনার শরীর থেকে যা স্মেল আসছে না, ওহ, এত দারুণ লাগছে, এতটা ভালো লাগছে। আমি তো আপনার শরীরের গন্ধে আমি পাগল হয়ে যাব। আমি বললাম, তুমি যদি গন্ধে পাগল হয়ে যাও, তাহলে বাকি কাজ করবে কে? সে বলছে, এখনই করছি। ও সত্যি কথা বন্ধুরা। তারপর সারারাত আমার সঙ্গে যা যা হলো। আসলে বাইরে কোনো ভূমিকম্প ছিল না, ঝড় তুফানও ছিল না, কিন্তু এই রাতে আমার উপর দিয়ে পুরো ঝড় তুফান গেছে। আমি জামাইকে আসলে যেমন ভাবছিলাম যে হয়তো একটু দুর্বল হবে বা ওরকম পারবে না, কারণ এখনকার ছেলেরা বেশিরভাগ 20-25 বছরের ছেলেরা দেখবেন একটু লো বাজে পারফরম্যান্স। তারা অনেকেই পারে না। কেন? ওই যে মোবাইলে ওই সমস্ত ভিডিও টিডিও দেখে হাত দিয়ে এই কাজগুলো করে, তারপর আবাসিক টাবাসিকে যায়, কত কিছু করে। কিন্তু আমি আসলে জামাইকে ভাবছিলাম ওই রকমই। কিন্তু ওর প্রতি আমার ধারণা একদম ভুল। ওর শ্বশুর যদি হয় 100, জামাই হবে 3, তারও 3 ডাবল। না, জামাই গাড়ি কিন্তু সারারাত খুব ভালোই চালাইছে। আমার উপর দিয়ে সারারাত এতটা ঝড় তুফান গেছে, সেটা তোমাদের কি আর বলে বোঝাতে পারব না। বাপের বাপ, পরের দিন সকালবেলা আসলে আমি এতটা ক্লান্ত হয়ে গেছি। আমার শরীরটা একটু ফ্রেশ লাগছে, অনেকটা হালকা হয়ে গেছে শরীরটা। এতদিন আমার কাছে শরীরটা বেশ ভারী মনে হতো। মনে কেন জানি এটা মনে হতো যে শরীরে একটা বস্তু আছে আমার। কিন্তু গতকালকে ঝড় তুফান আমার উপর দিয়ে যাওয়ার পর অনেকটা হালকা লাগছে শরীরটা এখন। উফ, কেমন যেন একটু ফ্রেশ লাগছে, একটু মনে হচ্ছে অন্যরকম লাগছে। বাপরে বাপ, কতদিন পর এমনটা আমার সঙ্গে হয়েছে। এর আগে কখনো এরকম হয়নি। আমি জামাইকে বলছি, কি জামাই, ঘুম থেকে উঠবে না নাকি? গতকালকে তো বেশ ঝড় তুফান তুলেছ আমার উপর দিয়ে। কি সে বলছে, আরে এটা তো তেমন কোনো বিষয় না, এটা তো সিম্পল ছিল শাশুড়ি মা। না, আপনি আমাকে একটু ঘুমাতে দেন, আমি আসলে একটু ক্লান্ত। আজকে আমাকে আপনি ঘুমাতে দেন, আজকে রাতে আরও বেশি ঝড় তুফান তুলব আপনার উপর দিয়ে। কি জামাইজের মুখে এ কথা শুনে সত্যিই আমার মুখটা কেন একটু খুশি হয়ে গেল, আচমকা অনেক খুশি হয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে এতদিন পর আমি একজন মনের মতো একজন মানুষ পেয়েছি। সত্যিই তো, আমাকে এতটা দিতে পারবে, এতটা আনন্দ ভালোবাসা দিতে পারবে। আমি তো এতদিন এটার অপেক্ষায় ছিলাম যে আমাকে এই জিনিসগুলো দিবে। এতদিন আমি যেটার অপেক্ষায় ছিলাম, আমার মেয়ের জামাই আমার সেই মনের আশাগুলো এখন সে পূরণ করছে। কিন্তু দিনগত এক আচমকা ঘটনা। মেয়ে আমাকে বলল সে আজকেও আসবে না, কিন্তু হঠাৎ করে দেখি সে চলে আসলো। তারপর মেয়েকে বললাম, কি রে মা সোনালি, তুই চলে আসলি? এদিকে তো তার চলে আসা দেখে আমি এবং আমার মেয়ের জামাই মনিরুল, আমরা দুজনেই অখুশি হয়ে পড়লাম। তখন সোনালি বলছে, কি মা, আমি আসছি, তোমাকে কেউ খুশি হওনি?
তোমার মুখটা এরকম কালো হয়ে আছে কেন? আমি বললাম, না এমনি কি। তখন মেয়ে আমার রুমে যেতেই গিয়ে দেখে এই সমস্ত কিছু। তো মেয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, গোসল করি কি। এদিকে মেয়ের জামাই মনিরুল আমার রুমে চলে এসেছে। হঠাৎ করে এসে আমাকে বলছে, শাশুড়ি আম্মা, আজকে মনে আমরা সে সুযোগটা পাব না। আমরা একটা কাজ করি। সোনালি তখন গোসল করতে গেছে, ওর গোসল করতে একটু দেরি লাগে, আধা ঘন্টার মতো। শাশুড়ি মা, আপনি আমাকে আধ ঘন্টা একটু সুযোগ দেন। আমি ২০ মিনিটের বেশি এই কাজটা করতে নেবে না কি। জামাই আমার সঙ্গে এক প্রকার জোর জবরদস্তি করা শুরু করেছে। আমি জামাইকে বলছি, আরে না না জামাই, তুমি এটা কি করছো? আরে সোনালি যে কোনো সময় চলে আসবে তো, গোসল করতে গেছে কি। জামাই বলছে, শাশুড়ি আম্মা, প্লিজ কোনো কিছু কথাবার্তা বলবেন না, ঠিক আছে? আমি কাজটা করে আমি চলে যাব কি। জামাই আমার সঙ্গে এক প্রকার মানে বেশ জোর জবরদস্তি করা শুরু করল। জামাইকে আমি আর কোনোভাবে কোনো রকমভাবে আটকাতে পারলাম না। যতই হোক একটা নারী, যতই শক্তিশালী হোক, কারণ সে কিন্তু পুরুষের সঙ্গে পারবে না পাল্লা দিয়ে। তো এক প্রকার আমি আর পারলাম না। আমি এক প্রকার লাইন ছেড়ে দিলাম। সে যা যা ইচ্ছে সে আমার সঙ্গে সেটাই শুরু করে দিয়েছে অলরেডি। তো এক প্রকার দেখলাম মেয়ের জামাই আমার সঙ্গে এক প্রকার জোর জবরদস্তি করে কিন্তু শুরু করে দিয়েছে। তখন আমি বললাম তাকে, কি জামাই, কি হয়েছে তোমার? একটু আস্তে। তখন জামাই বলতেছে, আরে না, আমার মেয়ে চলে আসবে কি। এই কথা বলতে বলতে দেখি মেয়ে ওয়াশরুম থেকে মানে মাথা মুছতে মুছতে সে কিন্তু চলে এসেছে। আর আমাদের রুমটা খোলা, মানে জামাই এত তাড়াহুড়া করে আমার সঙ্গে যে দরজাটা লাগাব, এটা লাগানোর সুযোগ পায় নাই। মেয়ে গোসল করে এসে দেখে আমাদের এই অবস্থা। শাশুড়ি আর জামাই আমরা একই বিছানায়। আর এরকম একটা পরিস্থিতিতে মেয়ে তো দেখে একদম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। বুঝেই এই কাজ করেছ। আর মনিরুলকে বলছে, মনিরুল, তুমি আমার জামাই হও, আর তোমার শাশুড়ি তোমার মায়ের মতো। তুমি এমন কাজটা করতে পারলে আমার মায়ের সঙ্গে? একবার তুমি আমার কথা চিন্তা করলে না? আবার আমার মেয়ে আমাকেও বলছে, মা, তুমি জানো আমার বাবা বিদেশে আছে। তুমি একবার তোমার বাবার কথা চিন্তা করলে না? তুমি তো বাবাকে ঠকালে। মা, তুমি আমার জামাইয়ের সঙ্গে যদি এমনটা করতে পারো, তাহলে তুমি আরও অনেক পুরুষের সঙ্গে এ কাজ করেছ। তখন আমি ওকে বললাম, নাহ রে মা, বিশ্বাস কর, তোর বাবার এই জিনিসটা আমি কাউকে দিই নাই। এই আজকেই প্রথম। আসলে তো জামাইজের কোনো দোষ নেই। তোর জামাই এত সুন্দর, হ্যান্ডসাম। আমি নিজেকে আটকে রাখতে পারিনি মা। আমাকে মাফ করে দে প্লিজ কি। এই কথা বলে মনিরুল বলল, না, এখানে শাশুড়ির কোনো দোষ নেই। এখানে আমারই দোষ। আসলে তুমি আমাকে দিও না ঠিকভাবে। তুমি সারাক্ষণ একটু কেমন যেন আমার সাথে ব্যবহার করো। আমি আসলে একটু অসুখী। এই জন্য আমি শাশুড়ি মায়ের সঙ্গে একটু জোর জবরদস্তি করেই কাজটা আমি করছি। তখন আমি আর কোনো কিছু বললাম না। কি করব? এটা তো আমার ঘরের একটা ব্যাপার। এখন আমি যদি এখানে রাগ করে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। এটা আমার নিজের পরিবারের মানসম্মান নষ্ট। আমার মেয়ে আমাকে বলেছে, ঠিক আছে মা, যা হওয়ার হয়ে গেছে। আমি রাগ করে চেঁচামেচি করেও আমি আমার পরিবারের আসলে তোমাদের কাছ থেকে বড় হয়েছি। আমি চাই না তোমাদের মানসম্মান নষ্ট হোক, কারণ আমি তোমার মেয়ে। আচ্ছা, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি কি। এই কথা বলার পর মনিরুল বলছে, সত্যি? তখন একটু খুশি হয়েছে। তো বন্ধুরা, আসলে তোমাদের জীবনে এরকম কার কার হয়েছে, বা তোমরা আসলে এরকম মানে এরকম পরিস্থিতিতে আসলে কে কে পড়েছ? আমি জানি অনেকে এরকম পরিস্থিতিতে পড়ে। আসলে বাংলাদেশে বা ইন্ডিয়াতে এরকমই অনেক মানুষ দেখেছি যে ধরেন আসলে অনেক মেয়ে কিন্তু অল্প বয়সে বিয়ে করে, তারপর বিয়ের পর একটা বাচ্চা নিয়ে নেয়। তো দেখা যায় যে উনার মেয়ে বড় হয়ে যায়, কিন্তু মা মেয়ে কিন্তু এক সমান শ্যাম। মার্কেটে গেলে দেখবেন অনেক সময় কোনটা মা আর কোনটা মেয়ে চেনা যায় না। অনেকে মেয়েকে রেখে মায়ের প্রতি ক্রাশ খায়। এরকম কিন্তু অনেকেই আছে, ঠিক আছে? তো তোমার শাশুড়ির প্রতি এখনো পর্যন্ত কে ক্রাশ খেয়েছ, বা শাশুড়িকে তোমরা তোমাদের মনের কথাগুলো বলতে পারতে না? আজকে তোমরা কমেন্ট করে তোমাদের মনের গোপন সত্য কথাগুলো বলে যাও। আর এই চ্যানেলটিতে আরও নতুন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবে, এই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে।